মহিষাসুর মর্দিনী বাঙালির আবেগ জড়িয়ে আছে যেখানে। সেই মহিষাসুর মর্দিনী নিয়ে আজ দু একটা টুকরো ঘটনা বলবো। কিন্তু তার আগে মহিষাসুর মর্দিনীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য বজায় রেখেছে যে জিনিসটি, সেটি বেতার। প্রতি বছরের অধীর অপেক্ষা। তারপরেই আসে সেই ভোর, যেদিন আপামর বাঙালি নিজেদের ধুলো পড়া রেডিওটিকে সাফ করে, তাতে ব্যাটারি ভরে, এক চিরকালীন অভিজ্ঞতা উপলব্ধি করতে। এমনিতে রেডিও জিনিসটি বাড়িতে সারাক্ষণ অবাঞ্ছিত, এই ডিজিটাল যুগে তো আরো বেশি। সারা বছর তাকের এক কোণে পড়ে থাকে এই রেডিওটি, কিন্তু এই বিশেষ দিনে তার চাহিদা প্রশ্নাতীত। বাজারে বিক্রি ঈর্ষা করার মতো, কারণ দিনটা তো শুধু নামে পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু নয়, তাকে উদযাপন করার দিনও বটে। আর এই উদযাপনে রেডিওর চেয়ে আর ভালো যন্ত্র কি হতে পারে। তাই মহিষাসুর মর্দিনী নিয়ে আজ কিছু অজানা কথা, অনেকেরই অজানা, আবার অনেকের জানাও হতে পারে, শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। বাণী কুমার মহিষাসুর মর্দিনীর স্ক্রিপ্টে যে স্তোত্রের অংশগুলি লিখেছিলেন, সেগুলো সম্পূর্ণ মর্মোদ্ধার করে নিখুঁত উচ্চারণ করে পাঠ করা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বয়স কম, বারবারই হোঁচট খাচ্ছিলেন তিনি। পরে বাণী কুমার তাকে নিয়ে যান পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর কাছে, যিনি বাণী কুমারকে স্ক্রিপ্টটি লিখতে সাহায্য করেছিলেন। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে তালিম দেন কিভাবে উচ্চারণ করতে হবে। পরে বাণী কুমার নিজে শব্দ ধরে ধরে শিখিয়ে দেন বীরেন্দ্রকৃষ্ণকে। প্রিয় বীরেনের কথা ভেবে বাণী কুমার পরে স্ক্রিপ্টের অনেকটা সংস্কৃত অংশ পাল্টে বাংলায় করে দেন, যাতে বীরেন্দ্রকৃষ্ণের উচ্চারণ বা পাঠ করতে কোনো রকম সমস্যা না হয়, এবং সেটাই হয়ে যায় চূড়ান্ত। মূলত বাংলা এবং খানিক সংস্কৃতের মিশেলে এই আলেখ্যর শ্রুতি মাধুর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। গার্স্টন প্লেসের হল ঘরে মহিষাসুর মর্দিনীর রিহার্সাল হতো প্রায় 3 মাস আগে থেকে। এমনকি অনুষ্ঠান শুরুর আগের দিনও রিহার্সাল হতো শেষবারের মতো। তখনও প্রথিতযশা সব শিল্পীকে গোল করে বসিয়ে মাঝে হারমোনিয়াম নিয়ে বসতেন পঙ্কজ কুমার মল্লিক, এবং সকলকে সারেগামা গাওয়াতেন একসঙ্গে, যাতে মূল আলেখ্যর কোরাসে সকলের গলা এক থাকে এবং প্রত্যেকের কাছে গিয়ে তাদের গান কান পেতে শুনতেন। মহিষাসুর মর্দিনীর এই 3 মাস ব্যাপী রিহার্সাল এতটাই নিয়মনিষ্ঠ ছিল যে কোনো শিল্পী এটি অবহেলা করতে পারতেন না। হেমন্ত মুখোপাধ্যায় তখন মহিষাসুর মর্দিনীর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। জাগো দুর্গা গানটি করেন। 1950 সাল নাগাদ একটি সমস্যা হয়। মুম্বাই এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারছিলেন না। তিনি অনুরোধ করেছিলেন তাকে যেন এই দীর্ঘ রিহার্সাল থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি অনুষ্ঠানের আগে কয়েকদিন রিহার্সাল করে গান গেয়ে দেবেন। হেমন্ত মুখোপাধ্যায় সেই অনুরোধ রাখতে পারেননি বাণী কুমার। তাঁর বক্তব্য ছিল, যত বড় শিল্পী হও, সকলের সঙ্গে নিয়ম মেনে রিহার্সাল তোমাকে করতেই হবে, নয়তো সেটা বাকিদের প্রতি অবিচার হবে। পঙ্কজ মল্লিকের সঙ্গে কথা বলার পর বাণী কুমারের সিদ্ধান্তে বাদ যান হেমন্ত মুখোপাধ্যায়। পরে কথা হয় শচীন গুপ্তকে দিয়ে গান গাওয়ানো হবে, কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের ভাগ্যে শিকে ছেড়ে। তিনি এর আগে অনুষ্ঠানে শুধুমাত্র কোরাসে অংশ নিতেন। প্রথম দিকে মহিষাসুর মর্দিনীর প্রায় সবকটি গান নিজে সুর করে নিজেই গাইতেন পঙ্কজ কুমার মল্লিক। যেগুলো গাইতেন না সেগুলো গাওয়ানো হতো পেশাদার শিল্পীদের দিয়ে। এর ফলে বিতর্কের সৃষ্টি হয়, কারণ বেতারে তখন মহিলা শিল্পী সেভাবে না পাওয়া গেলেও পুরুষ কণ্ঠ প্রচুর। যাই হোক, এই বিতর্ক শুনে পঙ্কজ কুমার মল্লিক নিজে তার গান অন্য শিল্পীদের দিয়ে দেন।